স্বাগত আজ সারাদিনে দিনের ছোট বড় নানা ঘটনা নিয়ে আমাদের আয়োজন। রাজধানী থেকে গ্রাম, প্রতিবেশী থেকে হাজার কিলোমিটার দূরের দেশ, রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদন, এই আয়োজনে বাদ যাবে না কিছুই। আমরা আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করব আজ দিনভর দেশে বিদেশে কি ঘটল। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি লিনি আফরোজ। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। তিনি বাংলাদেশের নাগরিক। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব নতুন হলেও কাজের ধারাবাহিকতা আছে। গত 6 মাসে দেশের পররাষ্ট্র নীতির কৌশলগত রূপরেখা তৈরি করা হয়েছে। সেই ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার কাজ চলছে। ইসলামিক দেশগুলোর সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক। আপনার ব্রিটিশ নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কিনা, এবার আপনার স্টেটমেন্ট দরকার। এখন আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি বিশ্বাস আছে। বাংলাদেশি, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। ডুয়েল নাগরিকত্ব থাকলে আমাদের মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধিতা না মানে কেন ইউজ করছে তো মানে কোন নিউজ পেপার মানে কারে তো জ্বালা যে মানে ট্রান্সফরমার দিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। ডু ইউ হ্যাভ এনি আদার সাবস্টেন্সিভ ওয়ার্ক রিলেটেড প্রশ্ন? দায়িত্ব নেয়ার পর থেকে স্বচ্ছতার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীতে এক কর্মশালায় তিনি বলেন, দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে দুদক গঠন করেছে সরকার। ফ্যাসিবাদী আমলের গুম খুনের রাজনীতি থেকে সরকার বের হয়ে আসছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী। এরই মধ্যে ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বিএনপি সরকার বের হয়ে এসেছে, তবে এক্ষেত্রে সংস্কার এখনো চলমান। আমরা দায়িত্ব নেওয়ার কত মাস পরে দুদক কমিশন গঠন করতে পেরেছি, কারণ দুদকের কমিশন গঠন করতে গেলে একটা সার্চ কমিটির উপরে ন্যস্ত হয়। সার্চ কমিটি রিকমেন্ডেশন করার পর সেখান থেকে নিয়ে আমরা দুদক কমিশন গঠন করি। আমাদের চিন্তা স্বচ্ছ, আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার ব্যক্তিগতভাবে যে পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছেন, যতটা সম্ভব স্বচ্ছতার মধ্য দিয়ে। গণভোটের রায় বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার অভিযোগ, সংসদে সরকারি সহযোগিতা পাচ্ছে না বিরোধী দল। রাজধানী মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে পরোয়ার বলেন, গণমাধ্যমের সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব নেই। বৈঠকে সম্পাদকরা গণতন্ত্র রক্ষা এবং নৈরাজ্য ঠেকানোর আহ্বান জানান। অতীতের মতো বর্তমান বিরোধী দলও যেন সহিংস রাজনীতি না করে, দেশকে স্থিতিশীল রাখতে সে আহ্বান জানান সাংবাদিকরাও। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য এবং জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানেই চলে যাব। 5 তারিখে সকাল 7টায় শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের লং মার্চের বিশাল গাড়িবহর যাত্রা করবে। সারা দেশের মানুষকে এই রুটের সমস্ত জনগণকে অংশগ্রহণ করার, সফল করার জন্য আমরা সহযোগিতা কামনা করেছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত আলাদা দুটি সার্বভৌম দেশ।
কেউ ছোট বা বড় নয়, দুই দেশ নিজেদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে। এই সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চায়নার পর বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দুই দেশের মধ্যে বর্তমানে 12 বিলিয়ন থেকে $13 বিলিয়ন বাণিজ্য রয়েছে বলেও জানান তিনি। দুই দেশের আজকে আমাদের যদি ডেমোগ্রাফি দেখি, দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি, উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড, দ্যাট কমন ম্যান হ্যাজ টু বি ইন মাইন্ড। যেমন গান্ধীজি বলতেন that whatever decision you take, you must think about the poorest man on the ground. So that is what politics and economics is all about. দুই দেশের মধ্যে এখনো প্রায় 15 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 11 বিলিয়ন, 11 বিলিয়নের মতো, 10.89। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। চ্যালেঞ্জ থাকলেও অতীতের চেয়ে আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন করার আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁওয়ে IFES আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সিএসি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আগে নির্বাচনের মানদণ্ডের নিচে না নেমে আরও উন্নত নির্বাচন করতে চায় কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না জানিয়ে সিএসি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে সময় ঠিক করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সহিংসতা বেশি হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবার আরও গুরুত্বপূর্ণ হবে বলেও মনে করেন তিনি। আইন অনুযায়ী 90 দিনের মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে উপনির্বাচন হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন যেটা করেছি আমরা, যেভাবে করেছি তার চাইতে ব্যাটার খারাপ হবে না। তো অতীতে দেখা গেছে যে এই ইলেকশনে একটু ভায়োলেন্সটা একটু বেশি হয়, তো সেটা আমাদের মাথায় আছে। এমন না যে ইট উইল বি ব্যাডলি ডিলেড, এমন না, কিন্তু এটা মানে যথাসম্ভব আমরা সব কিছু বিবেচনায় নিয়ে একটা অ্যাপ্রুভেড টাইমে যাতে আমরা শুরু করতে পারি সেভাবেই আমরা ব্যবস্থা নেব। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের সাক্ষাতে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। এছাড়া বিচার বিভাগের উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন রাষ্ট্রপ্রধানের কাছে। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে দুপুরে দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর H বিন আবিয়া। সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিকে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান। 2027 সালের ডিসেম্বরের মধ্যে নিরাপদ সড়ক আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাজধানীর তেজগাঁও এক অনুষ্ঠানে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, দুর্ঘটনার প্রধান কারণ মূলত ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, জনসচেতনতার অভাব এবং অনিয়ন্ত্রিত গতি। এদিন সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রতি বছর বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় প্রায় 5,000-এর বেশি মানুষ মারা যায়। এর কারণ প্রধান মূলত ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, জনসচেতনতার অভাব, অনিয়ন্ত্রণ গতি দুর্ঘটনার প্রধান কারণ। সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আগামীতে আমেরিকা ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, দ্বিপক্ষীয় নীতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। PPP মডেলে বর্জ্য থেকে বিদ্যুৎ, টেকসই পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে আমেরিকার বিনিয়োগের আগ্রহ রয়েছে। সামাজিক কল্যাণমূলক কর্মসূচিরও প্রশংসা করেন রাষ্ট্রদূত। নতুন মন্ত্রীকে অভিনন্দন জানান ব্রেন টি ক্রিস্টেনসেন। ধারাবাহিক আলোচনার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা উভয় পক্ষের। চলমান গ্যাস সংকট দেশের জ্বালানি খাতে দুর্বলতা প্রকাশ করেছে, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে এক অনুষ্ঠানে নতুন সরকারের প্রথম 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম 6 মাসে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রে বড় ধরনের বৈপরীত্য ফুটে উঠেছে। তথ্য জানার ক্ষেত্রে বিগত সময়ের মতোই জটিলতা রয়ে গেছে বলেও মনে করেন তিনি।
দেশের পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি এ খাতের জিডিপিতে অবদান 2% থেকে 7 থেকে 8% উন্নীত করতে চায় সরকার। এজন্য পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে দুই মন্ত্রণালয়ের যৌথ চুক্তি নিয়ে আলোচনায় তিনি কথা বলেন। আর সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কাজে লাগাতে পারলে বাংলাদেশও বিশ্ব দরবারে এগিয়ে যাবে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাকে পর্যটন বান্ধব করা হবে। দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে দুই মন্ত্রণালয় যৌথভাবে নানা কার্যক্রম বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। দেশে হামের উপসর্গ নিয়ে সবশেষ 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে 3 জন। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে 1149 জনের শরীরে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 839 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে মারা গেছে 99 জন। সব মিলিয়ে হামের উপসর্গ নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 938 জনে। গত 24 ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত 83 জন সহ 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট 18,487 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থেকে লুট হওয়া অস্ত্রসহ 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ওয়ারি শীর্ষ সন্ত্রাসী অটো সজলের ভাই সজীব সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে গ্যান্ডারিয়ার একটি বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলির ঘটনায় 3 অভিযানে 9টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর 4টি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের কাছ থেকে লুট করা। এসব অপরাধের মূল হোতা অটো সজল গ্রেপ্তার হন 18 জুন। এ পর্যন্ত চক্রের 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সকালে তাদের হাজির করা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 17 অগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বেসরকারি চ্যানেল 71 টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা। এছাড়া মতিঝিলে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডি। শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছে আদালত। রিমান্ড আবেদন সিআইডি বলেন, ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচিত ও চাঞ্চল্যকর। সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হতে পারে বলে দাবি তদন্ত সংস্থার। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কী কারণে, কিভাবে এবং কার ইন্ধনে ডন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এ বিষয়ে তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছে সিআইডি। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া 4 জনকে যাবজ্জীবন এবং 10 আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায় নুসরাতের মাদ্রাসা তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়া এই মামলায় সঠিক রায় দিতে না পারায় নিম্ন আদালতের বিচারককে প্রত্যাহারের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। মামলার কপি হাতে পেলে আপিলের সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সকালে জেলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন ও সমাবেশ করে। পরে মূল সড়ক অবরোধ করা হলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মূল অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যাংকে চাহিদা মতো টাকা না পেয়ে আজও চট্টগ্রামে বিক্ষোভ করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মাসের পর মাস ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও টাকা না পাওয়ার অভিযোগ তাদের। দুপুরে চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালি শহরের ওয়াবদা শাখায় গিয়ে অনেক গ্রাহক কাঙ্ক্ষিত টাকা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। উম্মুল হায়াত নামে এক গ্রাহক তার অসুস্থ প্রবাসী স্বামীর চিকিৎসার জন্য টাকা না পাওয়ার অভিযোগ করেন। অন্য গ্রাহকরাও তাদের চাহিদা মতো টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে বিতণ্ডায় জড়ান। এ সময় তারা অভিযোগ করেন, সরকার হেয়ার কাট বাতিল করার ঘোষণা দিলেও বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন না থাকায় অজুহাতে গ্রাহকদের লভ্যাংশ দিচ্ছে না ব্যাংকগুলো। তারা অবিলম্বে সব হয়রানি বন্ধের দাবি জানান। শেরপুরের নালিতাবাড়িতে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আলাদা ঘটনায় আরও 2 নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে উপজেলার পলশপাড় ইউনিয়নের মধ্যনাকশি গ্রামের একটি পুকুর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, রবিবার দুপুরে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাতে স্থানীয় পুকুরে ওই 2 শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে। এদিকে উপজেলার তন্তর গ্রামের কামরুল ইসলামের কামরুন নাহার শাকিলা এবং নয়াবিল গ্রামের আব্দুস সাত্তার স্ত্রী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদারীপুরের শিবচরে মাকে হত্যার পর আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়া 1 বছরের শিশু আবিরের মরদেহ ঘটনার 5 দিন পর উদ্ধার করেছে পুলিশ। সকালে শিবচরে নীলখেয়ে এলাকার মাদ্রাসা ঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও নৌ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গত 19 আগস্ট মাধবচর এলাকা থেকে শিশু আবিরের মা শাম্পা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফারুক মোল্লা নামের একজন আটক হলে তিনি ধর্ষণের পর মা শাম্পা খাতুনকে হত্যা এবং শিশু আবিরকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। ভারতের উপকূলে পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার জাহাজ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাল মামুন। সাতক্ষীরার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা তিনি। স্বজনরা জানান, গত বুধবারের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। শনিবার পরিচিতদের মাধ্যমে জাহাজ ডুবির খবর পান তারা। এরপর থেকে পরিবার নেমে এসেছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও ছোট 2 সন্তান। এদিকে ঘটনাটি জানার পর প্রবাসী কল্যাণ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলার প্রশাসক। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়ায়। সোমবারের এই হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার। রয়টার্স জানায়, একটি হোম ইমপ্রুভমেন্ট সুপার স্টোরে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। নিরলসভাবে সেই আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, হামলায় গৃহস্থালী ও নির্মাণ সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এই ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিল উত্থাপন করছে নিউজিল্যান্ড। শিশুদের উপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধ করতে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর বয়স যাচাইকরণ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে এই বিলে। এমনকি আইন অমান্য করলে টেক জায়ান্টগুলোকে আয়ের 10% পর্যন্ত অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে এতে। প্রস্তাবিত এই আইনে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি, পরিচয়পত্র এবং বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে বয়স যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, সামাজিক মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট শিশুদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় ক্ষতি করছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির সরকারি হিসাবে এ পর্যন্ত 2642 জন মারা গেছে। এছাড়া 5515 জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ডিআরসির ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব বলে আশঙ্কা করা হচ্ছে। মে মাসের মাঝামাঝি এ প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এটি দেশটির 17তম ইবোলা মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। প্রতিবেশী উগান্ডাকেও সতর্কতার আওতায় রাখা হয়েছে।
25 লাখ পাউন্ডে বিক্রি হলো আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড খ্যাত বল। বাংলাদেশি টাকায় যার মূল্য 41,75,00,000 টাকার বেশি। আর্জেন্টিনার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানের কোয়ার্টার ফাইনাল জয়ে ম্যারাডোনা গোলটি করেছিলেন হাত দিয়ে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে করা সেই গোল মুহূর্তেই জন্ম দেয় তুমুল বিতর্কের। আমেরিকার হেরিটেজ অকশনে শনিবার বলটি বিক্রি হয় প্রায় 25 লাখ পাউন্ডে। তবে নিলামের আগে ধারণা করা হয়েছিল বলটির দাম প্রায় 73 লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। 2022 সালে বলটি 1.74 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়। এর নতুন মালিক 2023 সালে এটি আবার নিলামে তোলেন, কিন্তু নির্ধারিত সর্বনিম্ন মূল্যের কাছাকাছি দর না পাওয়ায় এটি বিক্রি হয়নি। এ ছিল আজ সারাদিনের আয়োজনে। কাল আবারও দেখা হবে প্রতিদিনের ঘটে যাওয়া সব খবর নিয়ে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে। রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। দেশে ধর্মীয় উগ্রবাদের বিস্তার নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। রাজনৈতিক টানাপোড়েনে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না, ত্রিবেদী। ঢাকা ও আশপাশে 95 কারখানা বন্ধ, কর্মহীন 62,000 শ্রমিক। নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন। ইরানের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামছে আমেরিকা। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। এছাড়াও এই আলোচনায় নানা সময়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। অনলাইনে কিংবা নানান মাধ্যমে তাদেরকে যোগ করে তাদের মন্তব্য জানার চেষ্টা করতে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে।
নেক্সাস পে দিয়ে বাংলা কিউআর পেমেন্ট সহজে সবখানে। এখন থেকে পেমেন্টের একটাই কিউআর, বাংলা কিউআর। তাই ছোট দোকান থেকে বড় শপিং মল, বিশ্বস্ত এবং আস্থার অ্যাপ নেক্সাস পে দিয়ে বাংলা কিউআর পেমেন্ট করুন নিরাপদে ও নিশ্চিন্তে। নেক্সাস পে মানেই সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। দেশ জুড়ে রকেট গতিতে হবে বাংলা কিউআর পেমেন্ট। রকেট অ্যাপ দিয়ে বাংলা কিউআর ব্যবহারে নিরাপদে ও নিশ্চিন্তে পেমেন্ট করুন রকেটের মাধ্যমে। রকেট, ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, টাকার রকেট। ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্ন এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক, বিবেচনায় থাকবে জাতীয় স্বার্থ। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারত বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে না বলছেন ত্রিবেদী। বিনিয়োগে আগ্রহী আমেরিকা। দেশে ধর্মীয় উগ্রবাদের বিস্তার নিয়ে শঙ্কা। সরকারের বিশেষ গোষ্ঠীকে তুষ্ট রাখতে চাইলে হানাহানি ও বিদ্বেষ বাড়বে বলছেন বিশ্লেষকরা। সরকারের প্রথম 6 মাসে ঢাকা ও আশেপাশে 95টি কারখানা বন্ধ, কর্মহীন 62,000 শ্রমিক। জ্বালানি ব্যবস্থাপনার দুর্বলতাকে দুষছে সিপি। এবং ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন। ট্রাইব্যুনালের বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ। স্বাগত রাতের বুলেটিনে। আমি লিনি আফরোজ এবং আমি কাজে আশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেই সাথে তার নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ ইতিবাচক, তবে এক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনায় থাকবে। গত 21শে আগস্ট বঙ্গভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। আগেই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন শামা ওবায়েদ। এই অবস্থায় 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করে রবিবার বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন হুমায়ুন কবির। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দাপ্তরিক কাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি, বরং যারা তার নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশ করেছে তাদের উপর চটে যান হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি, I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো
সুবিধাভোগী লোক করবে না। কার এত জ্বালা যে মানে ট্রান্সফরমার দিয়া, হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে? তার সৌদি আরব, পাকিস্তান ও তুর্কির প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোতে এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। তাই 3 দেশের এই মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান তিনি। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের নতুন দায়িত্বে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান হুমায়ুন কবির। গত 6 মাসে একটি কৌশলগত কাঠামো তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। সর্বোচ্চ ভবনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত, বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। আপনার স্বপ্নের বাড়িও গড়ে উঠুক আনোয়ার ইস্পাতের অপরাজেয় শক্তিতে। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। একই দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতায় আগ্রহী তার দেশ। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ত্রিবেদী বলেন, রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না। এছাড়া সার্বভৌম এবং নিজেদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে দুই দেশ। যখন অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায় তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো হলে তিনি ধর্ষণের পর মা শাম্পা খাতুনকে হত্যা এবং শিশু আবিরকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। ভারতের উপকূলে পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার জাহাজ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাল মামুন। সাতক্ষীরার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা তিনি। স্বজনরা জানান, গত বুধবারের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। শনিবার পরিচিতদের মাধ্যমে জাহাজ ডুবির খবর পান তারা। এরপর থেকে পরিবার নেমে এসেছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্ত্রী ও ছোট 2 সন্তান। এদিকে ঘটনাটি জানার পর প্রবাসী কল্যাণ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলার প্রশাসক। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের এই হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার। রয়টার্স জানায়, একটি হোম ইমপ্রুভমেন্ট সুপার স্টোরে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। নিরলসভাবে সেই আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, হামলায় গৃহস্থালী ও নির্মাণ সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এই ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ। 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিল উত্থাপন করছে নিউজিল্যান্ড। শিশুদের উপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধ করতে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর বয়স যাচাইকরণ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে এই বিলে। এমনকি আইন অমান্য করলে টেক জায়ান্টগুলোকে আয়ের 10% পর্যন্ত অর্থ জরিমানা করার বিধান রাখা হয়েছে এতে। প্রস্তাবিত এই আইনে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি, পরিচয়পত্র এবং বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে বয়স যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, সামাজিক মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট শিশুদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় ক্ষতি করছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির সরকারি হিসাবে এ পর্যন্ত 2642 জন মারা গেছে। এছাড়া 5515 জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ডিআরসির ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব বলে আশঙ্কা করা হচ্ছে। মে মাসের মাঝামাঝি এ প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। এটি দেশটির 17তম ইবোলা মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। প্রতিবেশী উগান্ডাকেও সতর্কতার আওতায় রাখা হয়েছে।
25 লাখ পাউন্ডে বিক্রি হলো আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড খ্যাত বল। বাংলাদেশি টাকায় যার মূল্য 41,75,00,000 টাকার বেশি। আর্জেন্টিনার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানের কোয়ার্টার ফাইনাল জয়ে ম্যারাডোনা গোলটি করেছিলেন হাত দিয়ে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে করা সেই গোল মুহূর্তেই জন্ম দেয় তুমুল বিতর্কের। আমেরিকার হেরিটেজ অকশনে শনিবার বলটি বিক্রি হয় প্রায় 25 লাখ পাউন্ডে। তবে নিলামের আগে ধারণা করা হয়েছিল বলটির দাম প্রায় 73 লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। 2022 সালে বলটি 1.74 মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়। এর নতুন মালিক 2023 সালে এটি আবার নিলামে তোলেন, কিন্তু নির্ধারিত সর্বনিম্ন মূল্যের কাছাকাছি দর না পাওয়ায় এটি বিক্রি হয়নি। এ ছিল আজ সারাদিনের আয়োজনে। কাল আবারও দেখা হবে প্রতিদিনের ঘটে যাওয়া সব খবর নিয়ে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।